তার ডিস্টেন্স আগরতলা থেকে দেখাচ্ছে 104 কিলোমিটার। আচ্ছা, আমাদের বস্ত্র পরিবর্তন করে নিলাম। এই রাবার বাগানের পাতাগুলি এখন লাল লাল হয়েছে, কারণ তো এইরকম রাস্তা হলে এত লং জার্নি করাটা খুবই ইজি হয়ে যায়। এখন পর্যন্ত আমরা টোটাল 90 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করে ফেলেছি। 120 কিলোমিটার জার্নির পর ওই যে আরেকটা বাংকার। জীবিত আছো না তুমি ডেড? অনেকটা উপরে উঠেছি, দেখি এবার এখান থেকে। গতকাল আমরা টোটাল 162 কিলোমিটারের মতো ট্রাভেল করেছি। এই আমরা রেডি হয়ে গেলাম হেলমেট পরে। এই হচ্ছে আমাদের রাজিয়া সুলতান মিয়া। তো এখন ঘড়িতে বাজে 9:28 সকাল। আমরা এখন বেরোচ্ছি আর রিডিং দেখাচ্ছে 5901 কিলোমিটার আছে। দেখতে হবে টোটাল কতটুকু জার্নি আমাদের হয়। আর এখানে 2 লিটারের মতো পেট্রোল ট্যাঙ্কে আছে, মাঝখানে আমাদের রিফিলিং করতে হবে। তো এখন আমরা আমতলী বাইপাস রোডে আছি। তো আমতলী বাইপাস রোড হয়ে আমরা গিয়ে উঠবো আগরতলা সাবরুম রোডে। সামনে চলে এলাম মেন রোডে। এখন লেফট সাইড দিয়ে আমরা যাব। এই হচ্ছে আগরতলা লাস্ট পয়েন্ট। এখন আমরা আগরতলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেখানে আমরা আজকে প্রথমে যাব তার ডিস্টেন্স আগরতলা থেকে দেখাচ্ছে 104 কিলোমিটার। তো আমাদের জার্নিতে হবে আগরতলা টু বিলোনিয়া, কারণ আজকে আমরা যেখানে যেখানে যাওয়ার প্ল্যান করেছি সেই সব কটা প্লেস বিলোনিয়ার আশেপাশে সিচুয়েটেড। যেহেতু আমরা স্কুটি দিয়ে যাচ্ছি, তাই আমাদের ডেস্টিনেশন অবধি পৌঁছতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, কারণ ডিস্টেন্সটা অনেকটাই বেশি। আর আমরাও একটু আস্তে ধীরে সেফ রাইড করাটাই প্রেফার করি। তো মোটামুটি 30 কিলোমিটার রাইডিং এর পর ইন্ডিকেশন স্টার্ট হয়ে গেছে রিফিলিং এর জন্য। তাই আমরা একটা বিওসিতে পেট্রোল রিফিলিং এর জন্য দাঁড়িয়েছি। পেট ভরে খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমাদের একটু খিদে পেয়েছে, আমাদের কিছু একটা খেতে হবে। বিলোনিয়া যাওয়ার জন্য উদয়পুর এন্ড সোনামুড়া দুই সাইডেই যাওয়া যায়। তো আজকে আমরা উদয়পুর দিয়ে না গিয়ে সোনামুড়া দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা নতুন কিছু আজকে এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি। তো আগে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য সোজাও আমরা যেতে পারি উদয়পুর হয়ে। আর যদি আমরা রাইট সাইডে এন্ট্রি করি তাহলে আমরা সোনামুড়া দিয়ে ডাইরেক্ট পৌঁছতে পারবো যেখানে আমরা প্রথম যেতে চাইছি। এখানে আমরা একটি ওয়াটার ব্রেক নিলাম, কারণ আমাদের আরো 80 কিলোমিটার মতো যেতে হবে। তুমি ঠিক আছো? ওকে, ফাইন। সবকিছু আমাদের বস্ত্র পরিবর্তন করে নিলাম, গরম জামা কাপড় সব খুলে গুছিয়ে নিলাম। ডিক্কিটা দেখো আমাদের বিশাল বড়, এই কারণে আমরা টিভিএস জুপিটার নিয়ে এত লং ড্রাইভ করতে পারি, কারণ ভেতরে অনেক কিছু আমরা ঢুকিয়ে একদম সুন্দর মতো যেতে পারি। আয়নাটা পরিষ্কার ছিল, এখন ময়লা হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা দেখো, এদিকে ধুলা বালিয়ে, সবুজ গাছ লাল হয়ে আছে, এত পরিমাণ ধুলা। চলো এখন আমরা নতুন একটা রাস্তা দিয়ে এন্ট্রি করেছি। কিচ্ছু দেখা যায় না, দাঁড়াও এটা পরিষ্কার করতে বনাইলে আমি কিচ্ছু দেখতাম না রাস্তা। বাস এখন ঠিক আছে। আমরা আজকে প্রথমে যাব ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, তারপর তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গিয়ে আজকে আমরা বিলোনিয়াতেই স্টে করব। এন্ড দেন নেক্সট ডে সকাল সকাল আমরা চলে যাব পিলাক, ধনঞ্জয় ইকো পার্ক এন্ড শাক্যমণি ওয়ার্ল্ড পিস বাগুড়া। তো জায়গাগুলি কেমন এন্ড এখানে কি এমন আছে, কেন এই জায়গাগুলো সাউথ ত্রিপুরায় খুব জনপ্রিয়, সবকিছুই আমরা এক্সপ্লোর করব এন্ড এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এর বিনিময়ে তোমাদের কাছে একটাই দাবি, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগামী দিনে আমরা তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো, সেগুলো যেন তোমরা মিস না করে ফেলো। আর কোনো কিছু জানার থাকলে ওর বলার থাকলে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যাদের সাথে তোমরা এমন একটি মিনি ট্রিপে যেতে চাও তাদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে রোডের দুপাশে রাবার বাগান রয়েছে। তো এই রাবার বাগানের পাতাগুলি এখন লাল লাল হয়েছে, কারণ কি সিজন চেঞ্জ হচ্ছে, পাতা ঝরাচ্ছে। তো পাতাগুলি এখন লাল লাল হয়ে থাকাতে অনেক জায়গাতেই রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন একটু একটু দেখা যাচ্ছে, নেক্সট যখন আরো যাবো আমরা, তারপরে তোমরা দেখতে পারবে যে রাস্তাটা কতটা সুন্দর হয়ে আছে এই রাবার বাগানের লাল লাল পাতাগুলির জন্য। তো এখন আমরা সোনামুড়া এন্ট্রি করে ফেলেছি, ওর এখন আমরা সোনামুড়া রাজনগর হয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো খুবই দারুণ। তো এরকম রাস্তা হলে এত লং জার্নি করাটা খুবই ইজি হয়ে যায়, বিশেষ করে স্কুটি দিয়ে তো আরো ইজি হয়ে যায় যদি রাস্তাটা এত ভালো লাগে। বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় কয়টা, 12টা। আরো 1 ঘন্টা লাগবে। আবার একটু ওয়াটার ব্রেক, আপাতত একটু জল খাই। ব্যাক পেইন শুরু হচ্ছে, বুড়া পা গয়া। এক্সারসাইজ করো, এক্সারসাইজ। চা ব্রেক। এই যে মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি বাইসন ন্যাশনাল পার্ক।
এখন পর্যন্ত আমরা টোটাল 90 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করে ফেলেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, যেরকম বলেছিলাম এই রোডটা মেবি এখন নিউলি কনস্ট্রাকশন হয়েছে, তাই এত স্মুথ এবং ভালো আছে কন্ডিশনে, এবং আশা করি সবসময় থাকবে এইরকমই। তাই বলে এত বড় জার্নি করাটা ইজি হচ্ছে, কারণ নর্মালি এত বড় রাইড করতে হলে বাইক নিয়ে আসাটা ভালো। তো স্কুটি যেহেতু আমার আছে তাই আমরা স্কুটি দিয়ে চলে এসেছি, তো কোনো প্রবলেম হয়নি কারণ রাস্তাটা একদমই ফ্রেশ। তো এখন মোটামুটি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু সময় বাকি, তারপর আমরা চলে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা চলে এসেছি ভারত বাংলা মৎস্য উদ্যান। উদ্যানটা কই? বাইসন ন্যাশনাল পার্ক। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেলাম। টানা 120 কিলোমিটার জার্নির পর 1:30 বাজে এখন ফাইনালি আমরা আসলাম। মৈত্রী উদ্যানে প্রবেশ করতে হলে 20 টাকা করে টিকিট নিতে হলো, যার ওপেনিং টাইম হচ্ছে 10 AM অ্যান্ড ক্লোজিং টাইম 4:30 PM। আর যদি তোমরা দেখো উইকলি ক্লোজড হচ্ছে মঙ্গলবার, তো যদি এখানে তোমরা আসতে চাও সেই জিনিসটা লক্ষ্য রাখবে। ভালোই লাগতেছে তো, বেশ সুন্দর সাজানো গুছানো। কেন কি যুদ্ধ টুদ্ধ হচ্ছে? হ্যাঁ, আছে সামনের দিকে গেলে বাংকার পাইবা। তুমি তো অনেক কিছু জানো, আগে অনেকবার আইছো, আমি তো এই প্রথম আইতাছি। একবার আইছি ওইদিকে। এই হচ্ছে এখানে ভারত বাংলাদেশের পতাকা, আর এখানে দুই দেশেরই জাতীয় সঙ্গীত এখানে লেখা আছে। আর এই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে কিছু কথা। ভারতের ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া মহকুমার চোত্তাখোলা নামক স্থানে অবস্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এটি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি অমর করে রাখার জন্য নির্মিত একটি বিশেষ স্মারক পার্ক। মুক্তিযুদ্ধের সময় এই চোত্তাখোলা এলাকাটি ছিল মুক্তিযোদ্ধাদের একটি অন্যতম প্রধান বেস ক্যাম্প। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন। এই স্থানে মুক্তিযোদ্ধাদের গণকবর ও তৎকালীন বাংকার আজও ইতিহাসে সাক্ষী হয়ে আছে। ওই যে আরেকটা বাংকার। তো যুদ্ধের সময় যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আসলো, যারা মারা গেছিল, তাদের কবর আছে এখানে কয়েকজন। ও, উদ্যানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশাল ভাস্কর্য স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে এবং দুই দেশের বন্ধুত্বের ইতিহাস টেরাকোটা ও মুরালের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। উদ্যানটি পাহাড়ি টিলা, সবুজ উপত্যকা এবং জলাশয়ের দ্বারা বেষ্টিত। পর্যটকদের জন্য এখানে ঝুলন্ত সেতু ও সুন্দর হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে। তো এদিকে একটা জলাশয় রয়েছে, তার ঠিক উপরে এই হ্যাঙ্গিং ব্রিজটা, যার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় এই পাশ থেকে ও পাশে। তো এখন আমরা মৈত্র উদ্যান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি তৃষ্ণা অভয়ারণ্যের দিকে। তো তৃষ্ণাতে যে ইডেন অফ বাইসনটা আছে, মানে যেখানে বাইসন দেখা যায়, ওইটা খুলবে 3টার সময়। তো এখন আমরা যাব, ওখানেই আরেকটি আছে বাটারফ্লাই পার্ক বলে, তো ওইটাতে আগে যাব, ওখানে একটু দেখে তারপর আমরা চলে যাব ইডেন অফ বাইসন। গেটটা তো বেশ সুন্দরই বানালো। 10 টাকা করে টিকিট। পার্কটা তো সুন্দরই, কিন্তু বাটারফ্লাই কই দেখি না তো। ওই দেখছো না সামনে ইডিওই বাটারফ্লাই, কিন্তু এর অনেক ডিজাইন, নাম টাম লেখা আছে তো। অরিজিনাল বাটারফ্লাই থাকলে তো আমি সারা জীবন হেঁটে গেলাম। গরমের দিনে সন্ধ্যার প্রাক মুহূর্তে প্রজাপতি দেখতে পারেন। সামনে একটা বাটারফ্লাই এনক্লোজার আছে, একটা বদ্ধ একটা কক্ষ টাইপ কিছু, নেট দিয়ে বানানো, মেবি ওটার ভিতরে বাটারফ্লাই থাকতে পারে। ও, ভিতরে কয়েকটা আছে। আসো আসো, এদিকে আসো। কিছু কিছু বাটারফ্লাই এখানে আছে, তারা এখনো সক্রিয় হয়নি মেবি। তুমি কি জীবিত আছো? না না, না তুমি ডেড?
ওহো, আমরা খুবই দুঃখিত হলাম। দেখো কত সুন্দর বাটারফ্লাইরা এখানে উড়াউড়ি করছে। উড়ু উড়ু প্রেমে তুমি পড়েছো বাটারফ্লাই। কিন্তু এগুলি তো লোকাল বাটারফ্লাইয়ের মতো লাগছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নেই। আমরা এত দূর থেকে আসলাম ভালো কিছু দেখবো বলে। হ্যালো, এইটি কিন্তু সুন্দর আছে না? এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা আছে। কি টেল জানি কইডির নাম, জেরি টেল না কি টেল জানি এটার নাম। বেশ ভালোই, মেবি প্রপার সিজনে আসলে বা ফুল টুল থাকলে আরো বেশি বাটারফ্লাই পাওয়া যেত। বাটারফ্লাই বাটারফ্লাই হোয়ার আর ইউ গোয়িং। তাহলে একসাথে অনেকগুলি বাটারফ্লাই আমরা দেখতে পেলাম, এটাই আমাদের এখানে আসার সার্থকতা। জেনারেলি আমরা কিন্তু এত বাটারফ্লাই একসাথে দেখতে পাই না। তো এখানে ছিল 10-15টা মেবি ছিল, কিন্তু আরো বেশি এক্সপেকটেশন আমাদের ছিল, কারণ এটা একটা আরো ডিফারেন্ট কালারিং, সুন্দর নতুনত্ব বা নতুন কিছু বাটারফ্লাই যদি আমরা দেখতে পেতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। কারণ এই জায়গাটা স্পেশালি ডেডিকেটেড টু বাটারফ্লাই, রাইট? তো মানে বাটারফ্লাইয়ের কালেকশন এখানে খুবই কম। ন্যাচারালি কয়েকটাকে মনে হয় ধরে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে, এতটুকুই। মানে এক্সট্রা কোনো কিছু এখানে এমন কোনো কিছু নেই। যাই হোক, তবুও তো টাইম পাস করার জন্য ভালোই জায়গা। এখন কি করা? বাইসন। এত দূরে আসার মেইন রিজন এটাই। এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হলো বাইসন, প্রাইড অফ ত্রিপুরা, আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব। একমাত্র এখানেই বাইসন দেখতে পাওয়া যায়, আর কোথাও নেই। তো যে কয়েকটা আছে, যদি কপাল ভালো থাকে তবেই দেখতে পারবো। তো গিয়ে দেখি, কারণ এখন 3:30 বেজে গেছে। 3:30টার মধ্যে পার্কটা খুলে গেছে অলরেডি। আর বাইসন গুলিও আশা করি এখন বেরিয়ে আসবে, কারণ দিনের বেলা বা দুপুর বেলা এগুলি বেরোয় না। তো এখন যদি ওইখানে গিয়ে আমরা বাইসন গুলি দেখতে পাই তাহলে আজকে এত লম্বা জার্নিটা করে আমাদের ফুলফিল হবে। আদারওয়াইজ পুরা ওয়েস্ট। কারণ যে জায়গাগুলি দেখেছি ওকে ঠিক আছে, কোনো ইস্যু নেই, কিন্তু মেন যেটা পারপাস ছিল বাইসন। চলো এবার দেখি বাইসনের কি খবর। সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ, আর 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। বাইসন ন্যাশনাল পার্ক, আমরা চলে এসেছি বাইসন ন্যাশনাল পার্কে। কোথায় বাইসন? এখানে প্রবেশ মূল্য হচ্ছে 40 রুপিস করে। 2টা টিকিট দিল, একটা 10 টাকার একটা 30 টাকার, বুঝলাম না কেন। তো যাই হোক, জায়গাটা তো বেশ ওপেনই। এখন বাইসন দাদা ভাইরা কোথায় আছে এখন এটাই দেখতে হবে আর কি। তো পরে আমরা বুঝতে পারলাম যে 30 রুপিস এক্সট্রা হলো এই ই রিক্সা রাইডটির জন্য, কারণ অনেকটা পথ হেঁটে যেতে হবে বলে ই রিক্সা করে যেতে হবে, তার জন্য 30 টাকা করে এক্সট্রা নিতে হয়। আর এখানে এন্ট্রি ফিও হচ্ছে 10 রুপিস। তো এখন দেখতে হবে যে বাইসন কি আদৌ আমরা দেখতে পারবো নাকি জাস্ট এমনি আমরা ঘুরে ঘুরে চলে যাব। বাইসন গুলো অনেক সময় বাইরে দৌড়ানি দেয়, ঠিক নেই খাইছে এরা দিয়ে আবার এমনি ইয়ে আছে। ও কাছে গেলে তারা ইয়ে করে। রাস্তার মধ্যে বাইরে জায়গা না, বর্ষার সময় না, এর দূরে এটার এক্সারসাইজ এরিয়া না, এরপরে আর নাই। ওইদিকে যাওন যায়, কিন্তু না যাওয়াই ভালো। ওমা, বাইসন কই তুলে, বাইসন ডাক দোন একদিন। ওই কইতে বৃষ্টির দিনে বলে তোমার ইয়ে করার লাগে না, মানে রাস্তার মধ্যে থাকে, সমস্যা আছে গেটে। ঠিক আছে, জায়গাটা তো ভালোই। জায়গাটা ভালো লাগে। যেরকম আমরা সামনে দেখতে পাচ্ছি দুটো ওয়াচ টাওয়ার রয়েছে, যার মধ্যে একটা আই থিঙ্ক বন্ধ আছে আর একটা নতুন বানানো হয়েছে। তো আমরা উপরে উঠে দেখি কিরকম ভিউ দেখতে পাওয়া যায়। অনেকটা উপরে উঠেছি, দেখি এবার এখান থেকে বাইসন দেখতে পাওয়া যায় কিনা। বেশ ভালো তো। টাওয়ার থেকে ভিউটা তো বেশ ভালোই দেখাচ্ছে। যদি 2-3টা বাইসনও দেখতে পেতাম তাহলে আরও ভালো লাগতো। এখানে একটা লেকও রয়েছে, সুন্দর সানসেট হচ্ছে। তো ওয়াচ টাওয়ার থেকে চারপাশের ভিউটা দেখতে অনেকটা এইরকম যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ। চলো, আমাদের ব্যাড লাক, বাইসন দেখতে পেলাম না। কথা হচ্ছে গিয়ে যে বাইসন নাকি বৃষ্টির দিনে বেশি বের হয়, কারণ এখন কি হলো, শীতের দিন তো, সিজন চেঞ্জ। তো বেশিরভাগ গাছপালা যেগুলি আছে ওগুলি শুকিয়ে কাঠ হয়ে আছে, তো ওদের খাওয়ার মতো এমন কিছু নেই
তো যে জায়গাতে বেশি খাবার দাবার থাকবে অবভিয়াসলি ওই জায়গাতেই থাকবে। আর যেখানে আমরা ভিজিটাররা এলাও যে জায়গা থেকে, ওই জায়গার গাছগুলি তো ওপেন মাঠ, তো ওই জায়গাতে কি হচ্ছে ব্যাপারটা যে গাছগুলি সব শুকিয়ে আছে, তো এখানে ওদের খাওয়ার জন্য কিছু নেই, তো ওরা ঠান্ডা জায়গার ভিতর দিকে ঢুকে আছে। আর যখন বৃষ্টির দিনে কি হয়, তখন তো পুরো এরিয়াটা একদম সবুজে একদম ঘন হয়ে থাকে, পুরো এরিয়াটা একদম ঘাসে সবুজ, ঘন সবুজ হয়ে থাকে। তো ওরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে, তখন অলমোস্ট এমন জায়গাতেই দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় ওদেরকে, যেটা আমি আগেও শুনেছি। আমার প্রথমবার, তো প্রথমবারে আমি ফিল দেখতে পেলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। তুমি কয়বার দেখলে বাইসন? আমি যখন ফার্স্ট টাইম এখানে ভিজিট করি, ওই ফার্স্ট টাইমে আমি বাইসন দেখতে পাই একদম কাছে থেকে। তারপর যতবার এসেছি কোনো দিন আমি দেখতে পাইনি বাইসন। এটা তোমার কততম বাইসন, ইডেন অফ বাইসন ভিজিটের কততম? মেবি। আচ্ছা, 4বার এসেছো তুমি আর একবার দেখলে। জাস্ট একবার, তাও ফার্স্ট টাইম। আমার ফার্স্ট টাইমই ফেল, ফার্স্ট অ্যাটেম্প্ট আমার ক্লিয়ার হয়নি, এবার সেকেন্ড অ্যাটেম্প্ট। ফার্স্ট অ্যাটেম্প্ট ক্লিয়ার। বাস। তো যাই হোক, আজকের মতো আমাদের দিন এখানেই শেষ হলো। কালকে আবার আমরা যাবো আরো 3টা জায়গাতে। তো এখন আমরা চলে যাই আমাদের ঠিকানায়, যেখানে আজকে গিয়ে আমরা স্টে করব, কারণ আমরা এখন আছি বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার দূর বিলোনিয়া শহরে। তো এখানে আমরা থাকবো আজকে, আর কালকে ব্যাক করব আবার আগরতলা বাড়িতে। তো যাওয়ার পথে আরো কয়েকটা জিনিস দেখতে পাবো, ওইগুলি সেখানে আমরা দেখবো। চলো তাহলে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 8:30। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি আমাদের যাত্রাপথে। তো আজকে আমরা বাড়ির পথে রওনা দেব, এবং যাওয়ার পথে আরও 3টা স্পট রয়েছে, সেগুলি আমরা ভিজিট করব। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ, গতকাল আমরা টোটাল 162 কিলোমিটারের মতো ট্রাভেল করেছি। তো আজকে বাড়ি ফিরতে ফিরতে আরও 120-30 কিলোমিটার জার্নি তো হবেই। বাংলাদেশের বর্ডার, ওইদিকে যে গাছগুলো এটি সব মানে বাংলাদেশের। তো বিলোনিয়া থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জুলাইবাড়ি রোড হয়ে পিলাকের দিকে, যার ডিস্টেন্স হবে টোটাল 20 কিলোমিটারের কাছাকাছি। তো সকাল সকাল ওয়েদারটা খুবই দারুণ ছিল, আর এইরকম একটা ওয়েদারে রাইডিং করাটা আসলেই সত্যি খুব মজাদার লাগে। তো আজকে আবার আমরা নতুন একটা রোডে এন্ট্রি করেছি। তো নতুন রোড দিয়ে যাওয়ার সময় যেটা আমরা ফিল করলাম, যে এদিকের রোড কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে, এবং রাস্তাঘাটের ভিউ এবং সবকিছুই খুবই দারুণ। তো যদি তোমরাও কোনো একটা প্ল্যানিং করে থাকো যে এই ধরনের একটা লং রাইডে তোমরা বেরোতে চাও, তাহলে এই ডেস্টিনেশনগুলি তোমরা অবশ্যই কভার করতে পারো, কারণ সাউথ ত্রিপুরার এই ভিউগুলি প্লাস রাস্তাঘাট খুবই দারুণ। লং রাইডের জন্য খুবই পারফেক্ট, এবং কোনো প্রবলেমই হবে না, বড় বড় জার্নি তোমরা করতে পারবে। আর যেহেতু ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেই ফেলেছো, তার মানে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর যদি এরকম সত্যি হয়ে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও রেগুলার দেখার জন্য প্লিজ আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজগুলিকে ফলো করে নিও, কারণ ওইখানেও আমরা অনেক ছোট ছোট ইনফরমেটিভ মিনি ব্লগস অ্যান্ড মজাদার ব্লগস শেয়ার করে থাকি। তো চলো, আমরা চলে আসলাম এখন পিলাক, আর মাত্র 2 কিলোমিটার বাকি। চলো এবার দেখাই পিলাক দেখতে কী রকম। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমার জুলাইবাড়ি এলাকায় অবস্থিত পিলাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। এটি মূলত 8ম থেকে দ্বাদশ শতাব্দীর হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। পিলাক প্রাচীন সমতট রাজ্যের অংশ ছিল বলে ধারণা করা হয়। এখানে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন থেকে বোঝা যায় যে একসময় এই অঞ্চলটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে একটি প্রধান কেন্দ্র ছিল। এখানকার শিল্পশৈলী ও ভাস্কর্যের সাথে বাংলাদেশের ময়নামতি ও সোমপুর মহাবিহারের মিল পাওয়া যায়। মন্দিরের দেওয়ালে বা স্তূপের গায়ে লাগানো অসংখ্য পোড়ামাটির ফলক এখানে দেখা যায়, যা সেই সময়ের জনজীবন ও সংস্কৃতির পরিচয় দেয়। পিলাকের প্রধান নিদর্শনগুলো মূলত এই বিভিন্ন টিলার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে একটি 18 হাত বিশিষ্ট দেবীর মূর্তিও পাওয়া গিয়েছিল, যা বর্তমানে মহিরুপুরের এক মন্দিরে রাখা হয়েছে। একটা উইব ইটের মতোই তো লাগতেছে। সো কনক্লুশন এটাই, দেখার মতো এমন কিছুই নাই, জাস্ট একটা হিস্টোরিক্যাল প্লেস। তো যাদের ইতিহাসের প্রতি খুব ভালোবাসা আছে, তাদের জন্য এটা খুব দারুণ প্লেস হতে পারে। আই ডোন্ট নো, বাট আমার কাছে এমন স্পেশাল কিছুই লাগলো না, জাস্ট কিছু ওয়াল দেওয়া। আর হ্যাঁ, অবভিয়াসলি যাদের হিস্ট্রি নলেজ আছে তারা, আমরা জাস্ট অনলাইন সাইট দেখে দেখে পড়াশোনা করে করে এসব জানি, কিন্তু যারা এগুলিকে অ্যাকচুয়ালি ফিল করে, তারা মেবি এটার সম্পর্কে ভালো কানেক্ট করতে পারবে এই জায়গাটির সাথে। তো এক্সট্রা আমার কাছে এমন কিছুই লাগলো না। তো এখানে তো
দেখার মতো বেশি বা সময় কাটানোর মতো বেশি কিছু ছিল না। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি সাবরুমের দিকে। এদিকে আমাদের নেক্সট স্পট যেটা হচ্ছে ধনঞ্জয় ইকো পার্ক। তো ওটা দেখে আমরা আবার রিটার্ন এদিকে করব। মোটামুটি আরও 100 কিলোমিটার আমাদের আগরতলা হবে যদি আমরা এদিক থেকে ব্যাক করি। আর ধনঞ্জয় ইকো পার্ক আর মাত্র 2 কিলোমিটার বাকি। তারপর ওইদিকে আমরা ঘুরে ওইখানে দেখবো কি কি আছে, তারপর আবার এদিকে আমরা রিটার্ন করবো। বৃহস্পতিবার বলবো। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে ধনঞ্জয় ইকো পার্ক সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আসাটা আমাদের ভুল হয়ে গেল। তো তাই আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। তো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটু ভেতর দিকে যাচ্ছি কারণ এখন আমরা যেখানে যাচ্ছি সেটা মেইন রোড থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরের দিকে। তাই এই ধরনের একদম লোকাল রাস্তা হয়ে আমাদের যেতে হচ্ছে। মেইন কথা হচ্ছে এদিকে যাওয়ার জন্য আরেকটা রাস্তা রয়েছে, তো আমরা একটু ভুল রাস্তা দিয়ে চলে এসেছি গুগল ম্যাপ দেখে। ও মাই গড, এমন ব্রিজ দিয়ে যদি স্কুটি দিয়ে যেতে পারবো আমরা? তো এই ছিল অবস্থা। গুগল ম্যাপ আমাদের একটা শর্টকাট রাস্তা দেখিয়েছিল বলে এই ধরনের রাস্তা হয়ে আমাদের আসতে হলো। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে। চলো এবার এটা সম্পর্কে কিছু তথ্য জানা যাক। দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার মহকুমার মনুবনকুল এলাকায় অবস্থিত সাক্যমণি পিস পাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং সুন্দর পর্যটন কেন্দ্র। এটি পিলাক এবং মহামুনি বুদ্ধ মন্দিরের খুবই কাছে অবস্থিত। এই মন্দিরটি ভগবান বুদ্ধের স্মরণে নির্মিত। এটি দক্ষিণ ত্রিপুরার বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় মিলনস্থল। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার সময় এখানে বড় উৎসব পালিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে। মন্দিরের ভেতর ভগবান বুদ্ধের একটি অত্যন্ত সুন্দর ও শান্ত মূর্তি রয়েছে। এটি একটি শান্ত এবং নিরিবিলি জায়গায় অবস্থিত, যার চারপাশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা। মনে হচ্ছে একটু মেনটেনেন্সের অভাব আছে, কালো কালো হয়ে আছে। যদি একটু কাজ করা হতো, পরিষ্কার করা হতো, আরো ভালো হতো ব্যাপারটা। না হলে জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগতো। ওই দিকে আরেকটা মন্দির আছে, এখন আমরা ওইটার দিকে যাব। তো এখন আছে একটা মেডিটেশন হল, এদিকে আমরা যাচ্ছি। জায়গাটা জাস্ট দেখো, এখানে আসলে তো এমনিতেই পিসফুল এনভায়রনমেন্ট, এত দারুণ, এমনিতেই মন শান্ত হয়ে যাবে। এই যে এখানে আরেকটা মন্দির, এখানে মেডিটেশন হল আছে। চলো এরই সাথে শেষ হলো আমাদের সাউথ ত্রিপুরার দিকে একটা লং রাইড, যেখানে আমরা এক্সপ্লোর করলাম খুবই বিখ্যাত কিছু জায়গা। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি তোমরাও এইরকম একটা ট্রিপ করতে চাও টুয়ার্ডস সাউথ ত্রিপুরা, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন সুন্দর ব্লগে।